নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কৌশলগত রাজনৈতিক চুক্তিগুলির মধ্যে একটি, যার নাম সিন্ধু জল চুক্তি অর্থাৎ ইন্দোস ওয়াটার ট্রিটি। the Indus Water Treaty Keeping the Indus Water Treaty, भारत ने सिंधु समझौते सिंधु जल संधि को 1960 সালে তৈরি হওয়া এই চুক্তি শুধু একটা কাগজের টুকরো নয়, এটি দুই দেশের মধ্যে জল নির্ভরতা, নিরাপত্তা ও সন্ত্রাসের প্রতিক্রিয়া বোঝার একটি দর্পণ। 2025 সালে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে এবং তারপর গোটা বিশ্ব তাকিয়ে দেখে যে ভারতের জলনীতি এবং পাকিস্তানের ভবিষ্যতের কথা। এখন আমরা জানবো ইন্দাস নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোন দিকে প্রবাহিত হয়েছে। ইন্দাস নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি এবং তারপর জম্মু কাশ্মীরের উপর দিয়ে অর্থাৎ ভারতের টোটাল 709 কিলোমিটার অতিক্রম করে তারপর পাকিস্তানে প্রবেশ করেছে এবং আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদী হচ্ছে প্রধান এবং এর 5টা উপনদী আছে, যেমন ঝিলাম, চিনাব, রাভি, বিয়াস আর সুতলেজ। এই 5টা উপনদী প্রত্যেকেই সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। 1947 সালের পর যখন ভারত ভাগ হওয়ার পরে এই নদীগুলির অধিকাংশ উৎস ভারতের উপরেই থাকে, কিন্তু এই নদীগুলির 80% প্রবাহ পথ পাকিস্তানের উপর দিয়ে যায়। 1947-এর পর 1948 সালে যখন ভারত একবার জল আটকায় অর্থাৎ স্লুইস গেট দ্বারা, তখন পাকিস্তান অভিযোগ করে তারা এটিকে যুদ্ধ ঘোষণার সমান মনে করে। এরপর অনেক বৈঠক আলোচনার পর 1951 সালে বিশ্ব ব্যাংক এই ব্যাপারটিকে হস্তক্ষেপ করে। 9 বছর আলোচনার শেষে 19 সেপ্টেম্বর 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম সিন্ধু জল চুক্তি অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি। এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। এবারে আমরা দেখব এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই সিন্ধু জল অর্থাৎ সিন্ধু নদীর আর যে 5টা উপনদী আছে, টোটাল এই 6টা নদীকে 2 ভাগে ভাগ করা হয়। এক পূর্ব দিকের নদী আর পশ্চিম দিকের নদী। পূর্ব দিকের নদী হচ্ছে রাভি, বিয়াস আর সুতলেজ, আর পশ্চিম দিকের নদী ইন্দস অর্থাৎ সিন্ধু, চেনাব এবং ঝিলাম। এই যে 6টা নদী দুটো ভাগে ভাগ করা হলো, পূর্ব দিকের নদীগুলি ভারতের ভাগে আসে আর পশ্চিম দিকের নদীগুলি পাকিস্তানের ভাগে আসে। হ্যাঁ, এই চুক্তির গুরুত্বপূর্ণ যে শর্তগুলো ছিল তার মধ্যে ভারতবর্ষ পশ্চিমের নদীগুলি থেকে হাইড্রো প্রজেক্ট করতে পারবে, কিন্তু তাও সীমিত, এবং যদি করেও থাকে তাহলে পাকিস্তানকে আগাম জানিয়ে করতে হবে। আর 2 নম্বর, ভারত নন কনজাম্পটিভ ইউজ করতে পারবে, অর্থাৎ ভারত জল ব্যবহার করতে পারবে, ব্যবহার করলেও জলকে আটকানো যাবে না, জল ছেড়ে দিতে হবে। এরপর পাকিস্তান অভিযোগ তোলে ভারতের কয়েকটি জল প্রকল্পকে নিয়ে, যেমন বাগলিহার বাঁধ আর কিষানগঙ্গা বাঁধকে নিয়ে। এই বিরোধ শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় অনুসারে বেশিরভাগ রায় ভারতের দিকেই আসে। তো পাকিস্তান এতে সন্তুষ্ট হয়নি। না সন্তুষ্ট হওয়ায় তারা পাকিস্তানের জনগণকে প্রচার করে যে ভারত জল আটকানোর ষড়যন্ত্র করছে। এরপর ভারত পাকিস্তানের মধ্যে 1960 সাল থেকে 2000 সাল পর্যন্ত টোটাল 3টে যুদ্ধ হয়। তার মধ্যে 1965 সাল, 2 নম্বর 1971 সাল বাংলাদেশ যখন ডিভাইডেড হয়, তারপর 1999 সালে বিখ্যাত কার্গিল যুদ্ধ। এইভাবে 3টে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধ ছাড়াও ভারতের উপর পাকিস্তান প্রায় 50 বারেরও বেশি টেরর অ্যাটাক করেছে। এইগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 2006-এ মুম্বাইয়ে সিরিয়াল ট্রেন বম্বিং, যেখানে একসাথে 7খানা ট্রেনকে উড়িয়ে দিয়েছে। তারপর 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেল অ্যাটাক, 2016 সালে পুরী অ্যাটাক, 2019 সালে পুলওয়ামা অ্যাটাক,
এবং তারপর 2025 সালে পেহেলগাম অ্যাটাক। তো এত হামলা করার পরেও ভারত তার মানবতার খাতিরে এই সিন্ধু জল চুক্তি ঠিকই রেখেছিল। যখন 2016 সালে উরি হামলা করে, তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে জল ও রক্ত একসাথে বইতে পারে না। पानी और खून भी एक साथ नहीं बह सकता। এবং তারপরও জল আটকানোর চেষ্টা করেছে, কিন্তু করেনি। কিন্তু তখন 2025 সালে এই পেহেলগাম অ্যাটাক হয় এবং যেখানে ভারতের হিন্দু ধর্মের উপর বিশেষ করে মর্যাদাহানি করে এবং ভারতের মায়েদের সিঁদুরকে অসম্মান করে, তখন ভারতের প্রধানমন্ত্রী আর বসে থাকতে পারেননি। তখন তিনি সিদ্ধান্ত নেন এবং কড়াভাবে যে এই সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই হবে, এবং তিনি করেওছেন। অনেক দিন থেকেই ভারতের মধ্যে এক আলোড়ন হয় যে আমরা পাকিস্তানকে এত জল দিচ্ছি কেন দেব? তারা বারবার অ্যাটাক করবে, বারবার হামলাটি চালাবে, তারা আমাদের সেনাদেরকে হত্যা করবে, সাধারণ মানুষকে হত্যা করবে, আমরা কেন এত জল দেব? যে কারণে শেষ পর্যন্ত আমরা 2025 সালে এই কাজটা করতে সক্ষম হয়েছি। এবং প্রধানমন্ত্রীর মুখে আরেকটাও কথা শোনা যায়, চুক্তি স্থগিত মানে বাতিল নয়, তবে আমরা আর নরম নয়। তাই পাকিস্তানকেও ভাবতে হবে যে আমরা যদি সত্যিই শক্ত হয় এবং কঠিন হয়, তাহলে পাকিস্তানের মানুষ খেতে পাবে না। পুরো কৃষি ব্যবস্থাটাই ডিপেন্ড করে এই সিন্ধু এবং তার উপনদীগুলির উপরে। আজ যদি আমরা জল সত্যি পুরোপুরি আটকে দিই, তাহলে কিন্তু তাদের কৃষি ব্যবস্থা পুরো ভেঙে পড়বে। আর একটা দেশের কৃষি ব্যবস্থা ভেঙে পড়া মানে মানুষের মধ্যে খাদ্যের অভাব হয়ে যাবে। তো এরপর সত্যি সিন্ধু চুক্তি স্থগিত করার পরে পাকিস্তান কাঁপতে থাকে। এখন আমরা জানবো ভারত যে সমস্ত এই নদীগুলির উপরে বাঁধ নির্মাণ করছে, নতুন নিউ প্রজেক্ট, তার মধ্যে হল উজ মাল্টিপারপাস প্রজেক্ট, সাওয়ালকোট বাঁধ। এর ফলে পাকিস্তান জানতেই পারছে না যে ভারত কবে জল ছাড়বে। আর বিশ্বব্যাংক এখন আগের মতো অত সক্রিয় নয় যে আবার তার মধ্যস্থতা এটা সমাধান হবে, এবং আন্তর্জাতিক স্তর থেকেও তেমন কোনো তারা সাপোর্ট পায়নি। তো তাদের ভাবা উচিত যে তাদের পুরো কৃষি নির্ভর করছে এই সিন্ধু নদীর উপরে, যা ভারতের উপর দিয়ে গেছে। তাই বর্তমানে জল শুধুমাত্র এক প্রাকৃতিক সম্পদ নয়, এক অস্ত্র যা যুদ্ধ ছাড়াই একটা দেশকে ধ্বংস করে দেওয়া যেতে পারে। কিন্তু এখন যেটা সমস্যা হলো, হিমালয়ে গ্লেসিয়ার খুব দ্রুত হারে গলছে, যার ফলে সিন্ধু নদী আরো বিপজ্জনক হচ্ছে, যেটা ভারতের জন্য এবং পাকিস্তানের জন্য। এক জায়গায় জল অতিরিক্ত, আরেক জায়গায় জল একদমই নেই, যেটা ভবিষ্যতে এক তীব্র সংঘর্ষ আনতে পারে। তো ভারত চাইলে এই চুক্তি ধাপে ধাপে পুনর্বিবেচনা করতে পারে, যেমন প্রজেক্ট স্পেসিফিক রিভিউ, ট্রিটি অ্যামেন্ডমেন্ট প্রস্তাব এবং সবশেষে নতুন আন্তর্জাতিক আলোচনার উদ্যোগ। এবং একই সাথে আমাদের আন্তর্জাতিক জল ব্যবস্থাপনার উন্নতির দিকেও মন দিতে হবে ভারতকে। তো বন্ধুরা, আপনি কি মনে করেন, ভারতের কি এই চুক্তি পুরোপুরি বাতিল করা উচিত, নাকি কৌশলগতভাবে পাকিস্তানকে চাপে রাখা উচিত? অবশ্যই জানাতে ভুলবেন না।